শহরে যান্ত্রিক কংক্রিটের ঘূর্ণি আর ক্লান্ত হর্নের শব্দ পেরিয়ে চলুন একটু নিঃশ্বাস ফেলে আসি সবুজের মাঝে। চলুন হারিয়ে যাই সেই শৈশবের গ্রামে, যেখানে ছিল দাদুর মাটির ঘর, খোলা আকাশ আর পেছনের উঠানে হাঁস মুরগির ডাক ভরে ওঠা। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ স্বাগত জানাচ্ছি আপনাদের ইটস মাই লাইফের নতুন ভ্রমণ পর্বে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রাকৃতিক ও নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন জিন্দা পার্কে। নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত এই স্বপ্নময় জায়গাটি ছুঁয়ে আছে 100 বিঘা সবুজের বিশাল ক্যানভাসে। পূর্বাঞ্চলে 30 ফিট রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই। এখানে আছে মাটির ঘর, হাঁস মুরগি, শৈল্পিক সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য আর এক নিঃশব্দ জ্ঞানের আশ্রম, তার নাম লাইব্রেরি। এই ভিডিওতে আপনাদের দেখাবো জিন্দা পার্কের সব দর্শনীয় স্থান, শোনাবো কিভাবে আপনি একদিন কাটাতে পারেন এই অরণ্যের মাঝে, আর জানাবো কেমন খরচ হতে পারে এখানে আসতে এবং কোথা থেকে যোগাযোগ করবেন। তো চলুন ইট পাথরের জগৎ ছেড়ে একটুখানি প্রাণ ভরে বাঁচি জিন্দা পার্কের সবুজে। চলুন ঘুরে আসি। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমরা মিরপুর থেকে, আমার যেহেতু বাসস্থান মিরপুর, তো মিরপুর থেকেই আসলে একেবারে সকাল সকাল রওনা দিই। আর আমরা আসলে গুগল ম্যাপে দেখেছিলাম যে জিন্দা পার্ক আমার ঠিক যে বাসস্থান সেখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো যেহেতু একটু হাতে সময় নিয়ে একটু ধীরে সুস্থে যাব, সে কারণে একটু হাতে বেশি সময় নিয়ে বের হয়ে যাই। আমরা মোটামুটি বলা যায় যে 6:30-এর দিকে, অর্থাৎ 6:30টার দিকে আমাদের বাসা থেকে রওনা দিই। তো যাওয়ার পথে যেহেতু ছুটির দিন ছিল, একেবারে চারপাশে খুব একদম নীরবতা, একটা নিস্তব্ধ পরিবেশ। তো ঠিক এর মধ্যে দিয়ে আমরা রওনা দিয়ে দিই। আর আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে কি, আজ যেহেতু সকাল সকাল বেরিয়েছি, আমরা কিন্তু নাস্তাটা সাধারণত ছুটির দিন একটু বাইরে করার চেষ্টা করি। তো আজকের ব্যতিক্রম হবে না, আজকেও কিন্তু আমরা সেই মিরপুরে যে ঐতিহ্যবাহী যে রেস্টুরেন্ট রয়েছে রাব্বানির হোটেল, সেই রাব্বানির হোটেলে গিয়ে প্রথমে সকালের নাস্তাটা করব। তো আমাদের প্রথম যে গন্তব্য সেটি হচ্ছে গিয়ে রাব্বানির হোটেল। মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের রাব্বানি হোটেলে। আজ আমরা এখানেই সকালে নাস্তাটা সেরে নিব। রাব্বানি হোটেলের স্যুপটা আমার খুব ফেভারিট, তাই আমি যখনই এখানে নাস্তা করি অন্য যে কোনো আইটেম নিলে পরও স্যুপটা মাস্ট। নাস্তার পর অবশ্যই রাব্বানির চা, তাছাড়া চলবেই না। আমরা ঠিক সকাল 7:30টায় এখন আমরা কালশি ব্রিজে জাস্ট উঠলাম। দেখা যায় কতক্ষণ লাগে যেতে। ব্রেকফাস্ট কেমন ছিল? সব আলহামদুলিল্লাহ। আকাশটা খুব সুন্দর হয়েছে আসলে। এখানে স্পিড হয়ে যায় না। পূর্বাচল থেকে একেবারে নাক বরাবর সামনের দিকে এগোতে এগোতে আপনি একেবারে কাঞ্চন ব্রিজের আগে হাতের বাঁদিকে একটি মোড় পড়বে। সেই মোড় দিয়ে কিন্তু আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে জিন্দা পার্কে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা একটু ভাঙাচোরা থাকবে, মোটামুটি 10 মিনিটের মতন, কারণ এই রাস্তাটা এখনও কনস্ট্রাকশন কাজ চলছে। আর একটু সোজা করে বলতে, এই রাস্তাটা কিন্তু নতুন যে বাণিজ্য মেলার যে রাস্তাটি, সেই রাস্তাটা ধরেই কিন্তু আপনাদের সামনে এগোতে হবে।
জিন্দা পার্ক আসলে হাতের ডানের দিকে পড়বে, তবে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখান থেকে আমরা ডান দিকে মোড় নিতে পারিনি, তাই একটু সামনে গিয়ে যখন যেখান দেখলাম যে রাস্তা ভালো সেখান থেকে আমরা ডানে মোড় নিয়ে কিন্তু সামনে এগোতেই জিন্দা পার্কের এই সাইনবোর্ডটা আমাদের চোখে পড়লো। আমরা একটু সামনে চলে গেছিলাম, পরে আবার গাড়ি ব্যাক করে পিছিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন জিন্দা পার্ক, নিচে আবার মেরিন গ্রুপ লেখা আছে। ঠিক এই রাস্তা দিয়ে আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে। আর এই রাস্তায় ঢোকার পরে কিন্তু আপনি একটা গ্রামীণ পরিবেশ পেয়ে যাবেন, খুব ভালো লাগছিল, চারদিকে সবুজ আর একটা গ্রামীণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা তো টুকটুক করে গল্প করছিলামই, তো আসলেও আলহামদুলিল্লাহ একটা খুব সুন্দর একটা সময় পার করছিলাম আসলে। দেখতে দেখতে কিন্তু আমরা জিন্দা পার্কে পৌঁছে গেলাম। তো জিন্দা পার্কে যখন আমরা পৌঁছাই তখন হচ্ছে গিয়ে প্রায় 9:45 বাজে। তো সেই সময় দেখছেন যে পার্কিং স্পেস একবারে খালি, শুধুমাত্র আমাদের গাড়িটাই রয়েছে। তো আমরা কিন্তু ঠিক যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, যে এখানে টিকিট আছে। তো আমি একটু টিকিটের যে সকল মূল্যগুলো রয়েছে তা একটু বলে দিচ্ছি। এটি ছুটির দিনে হচ্ছে কি 150 টাকা পার পারসন, আর যদি হচ্ছে অন্যান্য দিন যান তাহলে হচ্ছে গিয়ে 100 টাকা করে, এবং 5 বছর নিচে বাচ্চার জন্য কিন্তু 50 টাকা। আর টাইমিংটা হচ্ছে গিয়ে সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত এটি উল্লেখ রয়েছে সেই গেটেই। তো সেখান থেকে আপনাদের দেখে বললাম। ঢুকতেই একেবারে আপনাদেরকে স্বাগত করবে কিন্তু এখানে রঙিন মাছের খেলা। আসলে এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ন্যাচারালভাবে রাখা রয়েছে যে আপনার দেখলেই মনে হবে যে একদম প্রকৃতির মধ্যে রয়েছেন। আসলে তারা কিন্তু বেশ যত্নবান এই জায়গাটার প্রতি। তা আসলে ঢোকার সময় এই রঙিন মাছের খেলা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এই রঙিন মাছের খেলা দেখে কিন্তু মনটা একেবারে সাথে সাথেই ফুরফুরা হয়ে গেল। আর সামনে যখন এগোলাম তখন দেখলাম একটা বিশাল বড় মাঠ। আসলে এই বিশাল মাঠ যেন মনে হচ্ছে যে এই বিশালতা যেন আমাদের নিজেদের মধ্যেও ধারণ করতে খুব ইচ্ছে করছিল। আমরা আরও সামনে এগাচ্ছিলাম, চারপাশ দেখছিলাম সবুজে সবুজ, মানে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে একটা জায়গা এত সুন্দরভাবে পরিপাটিভাবে ডিসিপ্লিনভাবে রাখা, এটা আসলেও মানে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। কারণ ঢাকা থেকে এত দূরে এমন একটি পার্ক, আমি শুধু পার্ক বলবো না, এটা বলবো একটা আদর্শ জীবন ধারণ করার জন্য একটি স্থান, যা দেখলে যে কারো ইচ্ছে করবে একবার হলেও এই স্থানটিতে এসে থেকে যাই। শুধু একদিন দুদিনের জন্য না, আমার তো ইচ্ছে করছিল যে সারাটা জীবন আসলে এই স্থানটিতেই আমি বসবাস করা শুরু করে দেই। স্কুলটার কাছে যেতেই স্কুলটার নাম দেখতে পেলাম লিটল এঞ্জেলস সেমিনারি। তো স্কুলটা দেখে আসলেও খুব লোভ হচ্ছিল, যদি আবার সেই স্কুল লাইফে ফিরে যেতে পারতাম তাহলে পুরো একটা বিশাল মাঠ সহ একটা স্কুল পেতাম। যদিও আমি এই ক্ষেত্রে ভাগ্যবান, কারণ আমি উইজডেল ফ্লাওয়ার স্কুল কাকরাড়ি যে স্কুলটি রয়েছে সেখানে পড়েছি। তো সেখানেও বড় মাঠ ছিল, তবে মাঠটি আমাদের এই মাটির মাঠ ছিল না, আমাদের ছিল কংক্রিটের মাঠ, যেখানে পড়ে গেলে ব্যথা পেতাম। তো তখন থেকে একটা খুব ইচ্ছা ছিল যে যদি কখনো এরকম একটা স্কুলে এরকম একটা বড় মাঠ হতো যেখানে সবুজ গালিচা বিছানো থাকতো, এই ঘাসের গালিচার উপর আসলেও চোখ জুড়ে যাচ্ছে, মন জুড়ে যাচ্ছে। আর ঠিক তার পাশেই একটা দেখলাম আমরা এই মুহূর্তে একটা বট গাছ, মানে স্কুল সামনে বড় মাঠ, তার পাশে একটা বট গাছ, এত সুন্দর পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না। আমার ওয়াইফ আদ্রি কিন্তু খুব আনন্দিত ছিল এই জায়গাটিতে আসতে পেরে। আর একটু লক্ষ্য করে দেখেন, একটা ছোট্ট গাছকে বাঁচানোর জন্য এই যে স্থাপনাটা তৈরি করেছে তারা, এই স্থাপনার মধ্যে এত সুন্দর একটা টেকনিক ইউজ করেছে যার কারণে এই ছোট একটি গাছও কিন্তু তারা সেভ করেছে। আর এই থেকে কিন্তু বোঝা যায় যে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু প্রকৃতির প্রতি অনেক বেশি দায়িত্বশীল। আজ কিন্তু ছিল আমার ওয়াইফ আদ্রির শুভ জন্মদিন। তো এই জন্মদিনটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা আজকে এসেছি এখানে, বিশেষ করে এই ছুটির দিনটাকে কেন্দ্র করে, এবং জন্মদিন একসাথে পড়ার কারণে আমরা বেশ এনজয় করতে পেরেছি। বারবার মনে পড়ে যাচ্ছিল আমাদের দুই ছেলের কথা, আরাফ এবং আরিসের। আসলে ওদেরকে আজকে কিন্তু আমরা থুয়ে এসেছি ওদের নানির কাছে, কারণ আসলে এই প্লেসটাতে আসার পর ওরা হয়তো বোর হতে পারে, ওরা খুব অল্পতেই আসলে অধৈর্য হয়ে যাবে এমনটা ধারণা করি কিন্তু ওদের কাছকে আনিনি। তো ইনশাল্লাহ হয়তো সামনের দিনে আমরা আসলে আমার বাবা মা, আদ্রির বাবা মা এবং আমাদের এই দুই ছেলেকে নিয়ে আবার এখানে আসব, এমনটাই আসলে আমাদের প্ল্যান। কারণ প্রথম যদি কোনো জায়গায় যাওয়া হয় সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, ওরা সেখানে ভালো কিছু সুযোগ সুবিধা পাবে কি না।
তা কিন্তু বলা খুব কঠিন। সেই কারণেই আসলে ওদেরকে প্রথমবার না নিয়ে আসা। তো আদ্রি, কেমন লাগতেছে? মানে প্রকৃতির মধ্যে থাকতেছি, এটা তো অবশ্যই ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, মাটির রাস্তা অনেক দিন পরে, মানে মাটির রাস্তা, পুকুর, হ্যাঁ, ঝিঝি পুকুরটাও পোকার পুকুরটাও একটু দেখ। ডাক। হ্যাঁ, এইদিকে পুকুর। আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানে ওই কৃত্রিম ব্যাপারটা নাই, ঠিক না? হ্যাঁ, কৃত্রিম ব্যাপারটা নাই। আর এখানে সবুজ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। অবশ্যই এটা একটা ফটোজেনিক জায়গা, যেখানে আমরা আসলে অনেক ছবি তুলতে পারবো। আর এটা একদিনে শেষ করার মতো না, মানে একটু ধীরে ধীরে দেখার জায়গা। একটু পরপর দেখবো, বসবো, ফিল করবো, এরকম একটা জায়গা এটা। আর আসলে সত্যি, আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে, না? তো এই স্পেশাল ডেটা একটু শেয়ার করো। ইটস মাই বার্থডে, অলওয়েজ বেবি। ঠিক আছে, আমরা দেখতে থাকি আর আপনারা এনজয় করতে থাকেন এই জিন্দা পার্কের একবারে কি বলবো, খাঁটি প্রাকৃতিক সৌন্দর্য। একটু দেখাও যে শাপলা ফুল ফুটে আছে। ওয়াও, দেখো এখানে শাপলা ফুল কত কাছে আরো। জানো, শাপলা ফুল যেখানে থাকে সেখানে কিন্তু সাপ থাকে। তোর পানি সাপ। তাই? মাশাআল্লাহ, না? শাড়ি শুট করতে আসলে এখানে অবশ্যই হচ্ছে তোমার দেখো এখানে লেখা আছে ইকো রিসোর্ট। ঐক্যতান ইকো রিসোর্ট জিন্দা পার্ক। মূলত এটি একটি সমাজ কল্যাণ সংগঠনের সামাজিক অবকাঠামো। অতএব এখানকার নিয়মকানুন নির্দেশনা মেনে চলুন। ঠিক আছে, জো হুকুম মেরে আগা। এমন মেঠো পথ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম এই সময়টিকে। দেখুন কি সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, আর এই সবুজের মাঝখানে এমন একটা মেঠো পথ চলে গেছে। পাশে রয়েছে পুকুর, পুকুরে আবার দেখা যাচ্ছে যে কিছু কচুরিপানা রয়েছে। অসাধারণ আসলে সব কিছুগুলো। তারপরে আরেকটু লক্ষ্য করুন যে এই পাশে কিন্তু ঘাসের পাশে এখানে শ্যাওলা পড়ে রয়েছে। তো এই শ্যাওলা কিন্তু আসলে বলে দিচ্ছে যে এখানে মানুষ যে খুব বেশি অধিক মানুষ এখানে আসে তা না, খুব লিমিটেড মানুষ আসলে এখানে আসে। আর এরকম ছোট ছোট কিছু ঘর করা রয়েছে, মানে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব আদর্শ হবে এই জায়গাটি। এই জায়গাটির সাথে আপনারা অনেকেই পরিচিত হতে পারেন, কারণ এই জায়গাটি আপনারা অনেক সিনেমা শুটিংয়ে দেখেছেন। আসলে এই জায়গাটি আসলেও একদম পুরো সিনেমা শুটিং করার মতোই জায়গা। আসলে আমরা যারা শহরে বাস করি তাদের জন্য কিন্তু এই সাঁকো পার হওয়ার এই সুযোগটা কিন্তু সবসময় আসে না। তো এখানে আসলে কিন্তু এই সুযোগটাও পেয়ে যাবেন। আসলে শেষ কবে সাঁকো পার হয়েছি এটা হয়তো হিসেব করে বলতে পারবো না, তবে এখানে এসে কিন্তু সেই সুযোগটা পেয়ে গেলাম। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ আদ্রি কিন্তু অনেক আগে আগে চলে যাচ্ছে। ও খুব কনফিডেন্ট। তবে আমি একটু শিখিয়েছিলাম, কারণ আমার হাতে ক্যামেরা ছিল।
তো আমি খুব ধীরে সুস্থে আগাচ্ছিলাম। আর এই সাঁকো পার হয়ে কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট দ্বীপ রয়েছে। এরকম একটা ছোট ছোট দ্বীপে কিন্তু গিয়ে খুব একটা ভালো সময় কাটানো যায়। তো আসলেও খুব ফিল করছিলাম যে এরকম একটা জায়গায় না আসলে পরে এই সুযোগগুলো হয়তো পেতাম না। অন্যান্য রিসোর্টে গেলে যেমন আসলে অনেক অ্যাক্টিভিটিস থাকে, আপনারা দেখবেন যে অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটিস তারা করে রাখে, কিন্তু এইখানে কিন্তু একেবারে সব যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে পুরোই ন্যাচারাল। একদম আমরা গ্রাম বাংলার সাথে যে সকল অ্যাক্টিভিটিসগুলো যায় সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনারা এখানে জিন্তা পার্কে এলে পেয়ে যাবেন। তো আমি খুব এনজয় করছিলাম আসলে এই ন্যাচারাল অ্যাক্টিভিটিসগুলো পেয়ে। এই যে এই দ্বীপে যে আমি প্রথম আসছিলাম তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা, যে আমি কিন্তু এখানে বসে আছি আর এই যে পিছনে হচ্ছে কি আমার ওয়াইফ অনেক কষ্টে আসতেছে, যেটা আমি আসতে মোটামুটি 10 সেকেন্ড লাগছে, সেটা আসলে ওর আসতে প্রায় 5 মিনিট মতো লাগলো। এই যে এখন আসলো, এই যে আসে এখন যে বসবে। তো কে আগে আসছে বলেন, আপনারা বলেন কে আসছে আগে? আমি আবার গেছি ব্যাগটা আনার জন্য। আসছে। এই জায়গাটা বেশ রিল্যাক্সিং। আপনারা যদি কেউ একটু সাহস করে এই সাঁকোটা পার করে আসতে পারেন তাহলে কিন্তু এই জায়গাটা এসে এত সুন্দর একটা পরিবেশে বসে থাকতে পারবেন। আর এত বাতাস, মানে একেবারে মনে হচ্ছে কি জানেন, ওই দাদা নানার বাড়িতে গেলে যেরকম হয় ঠিক সেই ফিলিংসটা পাওয়া যাবে। আসলে এখন তো আমাদের অনেকেই দাদা নানার বাড়ি এখন আর গ্রামে নাই, যারা দাদা নানার বাড়ি আছে তাও হচ্ছে গিয়ে ঢাকার বাইরে কোনো বিভাগে, এবং সেটা কিন্তু ঢাকার থেকেও বেশি কি বলবো একেবারে বাজেটে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে বরং এইখানে রিল্যাক্স করার জন্য আসাটা আসলে খুবই, আসলে দাদা নানার বাড়িতে এখন সেটাও শহর হয়ে গেছে আসলে, সেখানেও ওই গাড়ি ঘোড়া, চারপাশে গাড়ি ঘোড়া চলতেছে। সো ওই গ্রামের যে ফিলিংসটা সেটা যদি পেতে হয় তাহলে পর আমার মনে হয় জিন্দা পার্কে আসাটা একটা ভালো একটা সিদ্ধান্ত হবে। আমরা খুব মিস করতেছি আমাদের বাচ্চাদেরকে, আসলে এর পরের বার আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম আসে এখানে, কারণ রাস্তাঘাট সম্বন্ধে আমাদের খুব একটা ধারণা ছিল না, এখানে কীরকম ফ্যাসিলিটিস আছে তা জানা ছিল না। কারণ বাচ্চারা আসলে পরে যেটা হয় যে বাচ্চারা কিন্তু খুব অল্প সময় থাকতে চায়, তারা কিন্তু বোর হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই কারণে আসলে বাচ্চাদেরকে এবার না নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আসলে আমরা। এইটা হচ্ছে বড় কথা, যে আমরা নিজেরাও একটু রিল্যাক্স করছি। এই সেই জিন্দা পার্কের আকর্ষণীয় লাইব্রেরিটি। তো এই লাইব্রেরিতে ঢোকার বেশ একটা ইচ্ছা ছিল, তো এসে দেখলাম যে এটি এখনও খোলা হয়নি, আরও 1 ঘন্টা সময় লাগবে। তো এর মধ্যে আদ্রি এখান থেকে মুড়ি মাখা পেয়ে মুড়ি মাখা অর্ডার করলো, তো মুড়ি মাখা নিচ্ছে, আমিও একটু সময় কাটানোর চেষ্টা করছি। আসলে যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে এসেছি আমরা, আর এই লাইব্রেরিটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, তাই সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম একটু ঘোরাঘুরি করি, চারপাশটা আরেকটু দেখি, এরপরে 1 ঘন্টা পর হলে পরেও এসে আমরা এই লাইব্রেরিটি ভিজিট করব। পুরো মনে হচ্ছে জঙ্গল ঢুকছে না, এই রাস্তাতে ঢুকলে পরে আরো জঙ্গল লাগে। আজকে এইটা সুন্দর, এটা আসো। ওর এটা ভয় লাগছে, মোটা ভয় লাগে নাই, আমি ভয় কে করেছে জয়। আমরা সুন্দরবন ঢুকে গেলাম। বুঝে যাবো ডান দিকে না বাম দিকে না সোজা? বামে চলো, সোজা যাই। ওকে, আসার সময় দেখো। ও এটা হচ্ছে রেস্টুরেন্টটা। ওয়াও, অনেক সুন্দর। রেস্টুরেন্টের ভিউটা দেখায় নি একটু, অনেক বড় রেস্টুরেন্ট। সবই আসলে এই লাইব্রেরিকে কেন্দ্রিক করে না? অনেক সুন্দর। চলো লাইব্রেরিতে যে ইয়েতে ক্যান্টিনে যে দেখি কি খাবার পাওয়া যায় না এখানে। ওকে, মহুয়া কফি আছে। এরপর আসলে আমরা সময় কাটানোর জন্য একটু আশপাশে ঘোরাফেরা করছিলাম, যে সময়টা কাটুক, 1 ঘন্টা পর গিয়ে আমরা আবার সেই লাইব্রেরিতে চেষ্টা করব দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবার একটা অবশ্যই চেষ্টা থাকবে। এরপরে লাকিলি আমরা যে লাইব্রেরি যে দায়িত্বে ছিলেন তাকে পেয়ে যাই, এবং তাকে সাথে নিয়েই কিন্তু আমরা চলে আসি লাইব্রেরিতে আবার ঢোকার জন্য। না ঢুকে নেই, লাইব্রেরিতে ঢোকার জন্য কিন্তু 20 টাকা টিকিট কাটতে হয়,
তো আমরা সেই 20 টাকার টিকিট কেটে তারপরে লাইব্রেরিতে প্রবেশ করলাম। এবং আরেকটা বিশেষ জিনিস যে লাইব্রেরিতে কিন্তু জুতা বা আপনি যদি কোনো ব্যাগ নিয়ে আসেন সেটা কিন্তু এখানে নিচে রাখার জায়গা রয়েছে, বক্স রয়েছে, সেখানে আপনার রেখে দিতে হবে। আর অবশ্যই লাইব্রেরির ভিতরে কিন্তু কোনো খাওয়া দাওয়া করা যাবে না। এখানে ভিতরে কিন্তু কোনো ফ্যানের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ বাতাসের কোনো ব্যবস্থা না থাকলে পরেও এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফাঁকাগুলো রয়েছে ইটের মধ্যে, এই ফাঁকাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি বাতাস এর ভিতরে চলাচল করছে। তবে আমার কাছে মনে হয়েছে যদি কেউ বসে বই পড়তে চায় তবে তার একটু হলেও হয়তো গরম লাগতে পারে, সেই জন্য দু একটা যদি স্ট্যান্ড ফ্যান থাকে তাহলে পরে এই জায়গাটা আরও বেশি আরামদায়ক হবে। তাছাড়া এই লাইব্রেরিটি আসলে এত সুন্দরভাবে কাঠ দিয়ে ডিজাইন করা হয়েছে, এত সুন্দর আর্টিস্টিকভাবে করা হয়েছে, যা দেখলে পরে যে কারো মন জুড়িয়ে যাবে আসলে। বিশেষ করে যে কাঠের যে ব্যবহারটা, এখানকার ডিজাইনগুলো আপনারা দেখলেও হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর এই জায়গাটি। হুম হুম জিন্দা পার্কের এই লাইব্রেরিতে যদি আসেন কখনো, তাহলে অবশ্যই এর টপ ফ্লোরে গিয়ে বারান্দায় আসার চেষ্টা করবেন। কারণ এই বারান্দাতে আসলে পরে আপনারা কিন্তু উপর থেকে জিন্দা পার্কের যে টোটাল যে ন্যাচারাল বিউটিটা রয়েছে সেই বিউটিটা দেখার সুযোগ পাবেন। আর এটি যদি বিকালের টাইমে হয় তাহলে তার কোনো কথাই নেই, খুব ভাল লাগবে আপনাদের আসলে। তাই কখনোই মিস করবেন না, যদি এই লাইব্রেরিতে আসেন একবার টপ ফ্লোরে চলে যাবেন, এসে বারান্দায় গিয়ে পুরো জিন্দা পার্কটি একবারে দেখার চেষ্টা করবেন, তাহলে পরে দেখবেন বেশ ভালো লাগবে। এরপর আমরা সরাসরি চলে যাই মহুয়া ক্যাফেটেরিয়াতে, কারণ এতক্ষণে আমাদের বেশ কিছুটা ক্ষুধা পেয়ে গেছে। আর এই ক্ষুধা নিবারণের জন্যই কিন্তু এই ক্যাফেটেরিয়াতে চলে আসা। আমি এখানে মেনুটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে এই মেনুটা থেকে আপনারা দেখে নিতে পারেন এখানকার খাবারের তালিকাগুলো। এখানে দুপুরে খাবারও কিন্তু পাওয়া যায়। তো এই যে রেস্টুরেন্টটা মহুয়া রেস্টুরেন্ট, এই মহুয়া রেস্টুরেন্টের ঠিক কিন্তু উপরতলাতেই কিন্তু হচ্ছে গিয়ে রেস্ট হাউসটা রয়েছে। তো এই রেস্ট হাউসের যিনি দায়িত্বে রয়েছেন, যিনি ম্যানেজার হিসেবে রয়েছেন মিলন ভাই, সেই মিলন ভাইকে নিয়ে কিন্তু আমরা উপরে গেলাম একটু রুমগুলো দেখার জন্য। কারণ এর পরবর্তীতে যদি আমরা কখনো আমাদের ফ্যামিলিদের নিয়ে আসি, আমাদের বাবা মাদেরকে নিয়ে আসি, বাচ্চা কাচ্চা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা এখানে চাইলে থাকতে পারবো এবং ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে পারবো। তো মিলন ভাই বেশ আন্তরিক ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা রুম বেশ আন্তরিকতার সাথে দেখাচ্ছিলেন। তো আমরা একদম ওটা বড় যে রুমটা সেই রুমটাই দেখছি, তিনি খুলে দেখালেন। আসলে বেশ বড় রুম, এই রুমে অ্যাটলিস্ট 4 থেকে 5 জন কিন্তু থাকতে পারবে। আর ডে লংয়ে সে প্রাইস জানালেন যে এখন বর্তমান ডে লং দেওয়া হচ্ছে 3000 টাকা করে, অর্থাৎ সারাদিন থাকতে পারবেন। আর আমি যখন বললাম যে আমার বাবা মা আসলে পরে তারা কিন্তু রাতেও থাকতে যেতে পারেন, কারণ যেহেতু তারা বয়স্ক, তারা আসার পর এখান থেকে আবার খুব দ্রুত চলে যাওয়া এটাও খুব কঠিন হবে তাদের জন্য। তখন তিনি জানালেন যে 4500 টাকা মতন লাগতে পারে, যদিও এখনও কোনো রকম অফিসিয়ালি তাদের বলা নেই। তবে তাকে যদি ফোন দিয়ে কেউ আসে 2 দিন আগে, তাহলে তিনি এই ব্যবস্থাটা করে দিতে পারবেন। আপনার রুমগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলোতে কিন্তু কোনো এসির কোনো ব্যবস্থা নেই, আসলে এসির প্রয়োজনও পড়ে না এখানে। এই যে ইটগুলো ব্যবহার করা হয়েছে, এই ইটগুলোর মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো দিয়ে খুব সুন্দর একটা বাতাস এখানে আসে। আর আমি বললাম যে এখানে যেহেতু
বেশ ঘন জঙ্গল টঙ্গল রয়েছে এখানে, তো মশার একটা উপদ্রব থাকতে পারে রাতে। তো তখন তুই জানেন একটি বড় মশারি আছে, সেই বড় মশারি দিয়ে দেওয়া হয় রাতে। তো আশা করি কারোর কোনো সমস্যা হয় না আর কি। তো এভাবে আমরা এই রুমগুলো দেখলাম, ওয়াশরুমগুলো দেখলাম, বেশ হাই কমোড দেওয়া আছে। তো যদি কেউ বয়স্ক কেউ আসেন বা বয়স্কদেরকে নিয়ে আসার আপনার কেউ প্ল্যান করেন, তাহলে কিন্তু করতেই পারেন, কারণ এইভাবেই আসলে আমরা দেখে এসেছি সব কিছু, যে যেন এর পরবর্তীতে আমরা আমাদের মা বাবাদেরকে নিয়ে এখানে আসলে আসতে পারি। আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। মিলন মিয়া, আচ্ছা আচ্ছা। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে 6 বছর ধরে আছি। 6 বছর ধরে আছেন। 6 বছর ধরে এই ম্যানেজারের পদে দায়িত্ব আছে, কিন্তু সমিতির লগে সম্পৃক্ত আছি আজকে প্রায় 30 বছর। এই সমিতি তো হচ্ছে এখন 4000 মেম্বার আপনাদের, না? 4,500 মতো মেম্বার। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে কার অবদান জানি বললেন যে একটু বেশি? অবদানটা হয়েছে তারা 5 জনে করছে। প্রথম এর মধ্যে তাবারাক হোসেন কুসুম, যিনি উনি এই জমিদাতাও বেশি এবং এই উদ্যোক্তাও বেশি। ওনার কৃতকর্মের কাজেই এই পাটটা এখন পর্যন্ত টিকে রয়েছে এবং ভবিষ্যতে থাকবো আশাবাদী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো অনেক মানুষ আসলে আসতে চাবে, তো এখানে বললেন যে ডে লং এর এখন ব্যবস্থা আছে, ঠিক না? জি জি জি। এখন এসে এটা আমরা শুধু ডে লং, শুধু ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা তৈরি করছি। আচ্ছা, কাপড়কে আমরা দিই, কাপড়দের। আচ্ছা, এই তো এটা হচ্ছে ঠিক এই যে রেস্টুরেন্টটা ঠিক উপরে দোতলায় আর কি। জি জি, এটা অবস্থা। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু ভিডিওতে বলে দেন, তাহলে যারা। ফোন নম্বর এসে 01741095436। আচ্ছা, যে কেউ আসার আগে আপনার সাথে যদি যোগাযোগ করে আসে তাহলে পরে আমাকে পাবে বা আমাকে সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংকস। এরপর আমরা নিচে চলে যাই ক্যাফেটেরিয়া মহুয়াতে। সেখানে গিয়ে আসলে সত্যি বলতে খুব মজার দুটো চা খাই, এবং চাগুলোর টেস্ট কি বলবো, আসলে চায়ের টেস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই চা খেয়ে তৃপ্তি হয় না। তো আমি এবং আমার ওয়াইফ দুজনেই চা খুব পছন্দ করি, বিশেষ করে আমার ওয়াইফ খুব পছন্দ করে। তো ও যখন বলেছে যে চাটা আসলেও মজার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে যারা সার্ভিস দিচ্ছেন তারা কিন্তু খুবই অমায়িক, তারা এত ভালো ব্যবহার, যেটা আমরা আসলে ঢাকা শহরে যারা সার্ভিস দিয়ে থাকেন তাদের কাছ থেকে আসলে এরকম ব্যবহার আশা করাটা কি বলবো, এটা পাওয়াটা খুব কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা রয়েছে তারা খুব অমায়িকভাবে আসলে তাদের সার্ভিস দিয়েছে, হাসি মুখে দিয়ে যাচ্ছে, তারা যেন তাদের কাজটাকে খুব এনজয় করছে। যেমন এখানকার পরিবেশটাও খুব শান্ত, ঠিক তেমনি এখানকার যেসব মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু বেশ শান্ত। তো এটা আসলে আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা সিঙ্গারা খেলাম, চা খেলাম, এরপর একটা লাচ্ছি নিলাম। তো এবং প্রাইসগুলোও কিন্তু বেশ বলবো যে রিজনেবল। তো এখানে যদি আপনারা আসেন এই মহুয়াতে এসে অবশ্যই আপনারা কিন্তু চা নাস্তা খেতে পারেন। তো আদ্রি, আর কি কি দেখলা বলো, আর কোনটা সবচেয়ে বেস্ট লাগলো? বেস্ট লাগলো হচ্ছে লাইব্রেরি, এটা তো বেস্ট লাগার মতোই। আর কটেজটা খুব সুন্দর। আর এখানে একটা বেশি উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, এখানে যারা আসলে সার্ভ করতেছে তারা কিন্তু খুব আন্তরিক। বিশেষ করে চাটা দিচ্ছে আপনার মাটির ভাঁড়ের মধ্যে, খুব সুন্দরভাবে তারা সার্ভ করতেছে আসলে। হ্যাঁ, তারপরে সিঙ্গারা চাচ্ছেন, ওদের ব্যবহারটা খুব ভালো। মানে সিঙ্গারা ছিল না, 2টা ছিল, একটা কম ছিল, আমরা 3টা চাইছিলাম। তখন ওরা কিন্তু অনেক আন্তরিকতার সাথে বলছে, ম্যাডাম 2টাই আছে। মানে এই সেবাটা, যে আমরা সেবা দিতে ভুলে গেছি, আমরা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছি সবাই, যার কারণে আমাদের আর হচ্ছে সেবাটা কোনো জায়গা থেকে পাওয়া হয় না। যখন আমরা পাই পাগল হয়ে যাই যে আল্লাহ এত ভালো ব্যবহার। আর এই জায়গাটা খুব সুন্দর, আমরা এই যে বাঁশের ঝাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, সত্যি একদম প্রায় গ্রামের যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আসতেছে না? আর সবচেয়ে বড় কথা যে এই শব্দগুলো, বাতাসের যে একটা শব্দ, পাতার সাথে পাতার যে একটা মানে শব্দ, আর বাতাসের জন্য যে এই শব্দটা হয়, এইটা আমরা ঢাকায় পাই না। ঢাকায় শুধু পেপু এগুলোই পাই। তো এই শব্দগুলো খুব মানে হার্ট টাচিং আর কি। আর এত হাঁটাহাঁটি করার পর আমাদের টায়ার্ড লাগতেছে না, মনে হচ্ছে আর একটু দেখি, কোথাও একটু বসলেই শান্তি লাগতেছে। এই বাঁশঝাড়টাও ভালো লাগতেছে, মানে গ্রিন দেখতে দেখতে চোখটা একদম ঠান্ডা হয়ে গেছে। মানে এখানে কিন্তু কটেজ আমরা যেটা দেখে আসলাম, সেই কটেজে কিন্তু এসির ব্যবস্থা নাই,
কিন্তু এখন কিন্তু গরমকাল, এখন কিন্তু জুলাই মাস চলতেছে, সো অবভিয়াসলি বেশ ভালোই গরম। কিন্তু তারপর এই গরমের মধ্যেও আপনি যদি একটা জায়গায় একটু স্তব্ধভাবে একটু বসেন, দেখবেন যে আপনার গরম নাই একেবারে। এখনো শোনা যাচ্ছে বাঁশঝাড়ের যে বাতাসের শব্দ, পাতার সাথে পাতা লাগলে যে একটা ঝিঝির শব্দ, এই শব্দটা আমরা এখনো ফিল করতেছি। আর সত্যি কথা বলতে গ্রামের বাড়ি যাদের নাই তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আমি তো গ্রামের বাড়ি অনেক গেছি, আমার দাদুর বাড়ি, আমার নানুর বাবার বাড়ি, তো এগুলো জায়গায় যে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, আরিফের ছিল না। তো ও আজকে ওই দাদু নানুর বাড়ির যে ফিলিংসটা সে আজকে একদম 100% অ্যাচিভ করছে। জুম ইন জুম আউট। কিন্তু শামুক খাচ্ছে। ক্যাফেটেরিয়া আবার আমাদের দেখা হয়ে যায় মিলন ভাইয়ের সাথে, অর্থাৎ এখানকার যে ম্যানেজার। তিনি আমাদেরকে বলেন যে পারলে সুযোগ যদি থাকে আপনার হাতে, যদি একটু সময় থাকে, তবে এখানে যে যার কথা বলেছিলেন যে তবারক হোসেন কুসুম, যার অবদান সবচেয়ে বেশি এই জিন্দা পার্কে, তার বাসাটা একটু দেখে আসতে পারেন। তার বাসাটা দেখলেও আপনাদের খুব ভালো লাগবে। তো তার অনুরোধে কিন্তু আমরা আসলে এই পথে আগাচ্ছি তার বাসাটা দেখার জন্য। তা আমাদের একটু কিউরিয়াসিটি জেগেছে যে তার বাসাটা একটু দেখে আসব। তো ঠিক এমন মুহূর্তে কিন্তু আমরা হেঁটে হেঁটে ঠিক এই তাবারক হোসেন কুসুম, যার অবদান সবচেয়ে বেশি এই জিন্দা পার্কে, তার বাসাটার সামনে আমরা চলে এসেছি। আসলেও এই বাসাটা দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। বাসার নাম সামনে দেওয়া আছে নরক, এবং এই বাসাটা একেবারে বলা যায় যে সবুজ দিয়ে ঘেরা, গাছগাছরা তো আছেই, সাথে যেই তাদের যে বাসস্থানটা রয়েছে সেই বাসস্থানটা কিন্তু একটা সবুজ পাতা দিয়ে পুরো আবৃত করা রয়েছে। খুব ইচ্ছে করছিল আসলে যে এই বাসাটার ভেতরে যাওয়া যায় কিনা, যদিও এটা সম্ভব না, কারণ তারা তো এখন বাসায় অবস্থান করছে। আর ঠিক বাসার ঠিক পিছনেই কিন্তু এই যে হাঁসের খামারটি। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এরকম একটা জীবন আসলে সবারই আসলে ইচ্ছে থাকবে বা পাওয়ার জন্য সবার মধ্যে একটা আকুল আবেদন থাকবে। আর এইরকম একটা পরিবেশে কিন্তু যে এই জিন্দা পার্কটি আসলে প্রতিষ্ঠা করেছে, তিনি কিন্তু ঠিক এই পরিবেশটাতেই আছেন। আসলে তার সাথে কথা হয়নি বা তার সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি, কিন্তু তার যেই থট, তার যেই আশা আকাঙ্ক্ষা, তা কিন্তু সব ফুটে উঠেছে এই জিন্দা পার্কের মধ্যে। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা যখন জিন্দা পার্ক থেকে বের হচ্ছি তখন প্রায় বিকাল 4:30 বাজে। তো আসলে খুব একটা বড় সময় আসলে কিন্তু এখানে কাটিয়েছি আমরা, কিন্তু কোথা দিয়ে যে সময়টা চলে গেছে তার নিজেও আমরা জানি না। তো বের হওয়ার পথে একেবারে বের হয়ে সামনেই আসলে আমরা দেখতে পেলাম যে জিন্দা পার্কের এখানে দেওয়া আছে। আর ঠিক বের হওয়ার পর হাতের ডানে কিন্তু এক লোককে দেখতে পেলাম, তিনি কিন্তু বেশ অনেকগুলো ফলমূল নিয়ে বসে আছে। বিশেষ করে আমি অনেক ফলগুলোর নাম জানি না, একটাকে পরে বললো যে বাও ফল। তাছাড়া আরেকটা জিনিসে আমাদের একটু চোখ পড়লো, সেটা হচ্ছে গিয়ে পদ্মের, কিন্তু পদ্ম ফুলের যে বিচি থাকে সেই বিচিগুলো সে রেখে দিয়েছে, এটা চারা হিসেবে নাকি মানুষজন কিনে নিয়ে যায়। তো বিষয়গুলো খুব আনকমন ছিল। এবং সবশেষে দেখলাম যে সে কিন্তু এই যে ফল, যেই সব ফলগুলো রয়েছে সেই সবগুলো ফল কিন্তু সে এখানে একটা মিক্সড করে এরা সেল করে। তো ইচ্ছে করলো, যেহেতু নতুন জায়গায় এসেছি, নতুন খাবারের জন্য সবসময় একটা আগ্রহ থাকে, তাই তাকে বললাম যে আমাদেরকে একদম খুব অল্প করে একটা চাটনি করে দেন। পচা এই আমড়াটা, এই আমড়াটা কি পচা নাকি? চালতা কেমন? ভালো, বাট দাম বেশি। এটা খাওয়ার কোনো মানে নেই। 50 টাকা। এটা আর একটু মজা করে বানানো যায় তো, যেটা আন্তরিকতা খুব কম ছিল।
এখান থেকে বের হওয়ার সময় কিন্তু আমাদের যে গাড়ি পার্কিং যে চার্জটা ছিল 50 টাকা, সেটা আমরা পরিশোধ করি। আসলে আমরা যেই সকালে এসেছি তখন কিন্তু এখানে কাউন্টারও বসেনি, যে কারণে আসলে আমাদের গাড়ি পার্কিংয়ের চার্জটা সে সময় নেওয়া হয়নি। আর যেতে যেতে আরেকটা ইনফরমেশন দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাঁ দিকে দেখবেন যে কিছু কালো বক্স দেখা যাচ্ছে, এটা লোহার তৈরি। এইগুলো কিন্তু ব্যবহার করা হয় মাছ ধরার জন্য, অর্থাৎ আশপাশে যে খাল বিলগুলো রয়েছে এই খাল বিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, আর যেই মাছগুলো আসলে সংগ্রহ করা হয় এই জালিগুলো দিয়ে। তো এটা আমার কাছে বেশ একটু অন্যরকম লেগেছে। তো এরই মধ্যে দিয়ে আসলে আমাদের আজকে যে ট্যুর ছিল জিন্দা পার্ক, সেই ট্যুরটি শেষ হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন এখানে বিদায় দিচ্ছি। আমি আরিফ আহমেদ। নিশ্চয়ই দেখা হবে সামনে কোনো ভ্রমণে। ধন্যবাদ।